হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। বেশ, আচ্ছা, একটা কথা মনে হলো সেটা দিয়ে শুরু করি, কারণ ভুলে যাবো আমি, সেই জন্য আমি শুরু করি। কারণ টপিক্সটা আজকে সেটাই। দেখো, এটা আমাদের সমাজের দোষ না গুণ আমি বলতে পারবো না, কিন্তু মেয়েদের মনে হয় স্বাধীন কেউ দেখতে পারে না। মানে মনে করো একটা স্টেজ আছে, তো একটা মেয়ের ছোট থেকে বড় হয়ে বিয়ের বয়স অবধি, কোনটা যে বিয়ের বয়স এটাই আমার ঠিক এখনও আমি বুঝতে পারলাম না, যে কোন বয়সে বিয়ে করলে বিয়েটা সঠিক হতে পারে। কেউ বলে অল্প বয়সে বিয়ে করলে ভালো, কেউ বলে খুব বেশি বয়সে বিয়ে না করলে ভালো, আবার কেউ বলে একটু ম্যাচিওর্ড হয়ে বিয়ে করলে সেটা বেশি লাস্টিং করে। সেটা যাই হোক, একটা মেয়ের আমরা ধরে নিই ন্যাচারাল বা নর্মালি 25 বছরের মধ্যে যদি বিয়ে হয়ে যায়, তো তাকে নিয়ে সেভাবে কথাবার্তা হয় না। কেন আমি বলছি, কারণ মনে করো তোমার বয়স 25 পেরিয়ে গেল, তখন তোমার বাবা মাকেই যদি তারা জীবিত থাকেন, জীবিত অবস্থায় থাকেন, তাদেরই কথা শোনানো হবে যে আপনার মেয়ের বিয়ে দিচ্ছে না কেন, বা সে বিয়ে করছে না কেন, তার কি দেখাশোনা আছে, না সম্বন্ধ পাচ্ছেন না, বা বিয়ে হচ্ছে না, কোনো প্রবলেম আছে কি না, শারীরিক, মানসিক, হ্যান ত্যান এটসেট্রা এটসেট্রা। তাই বিয়েটা যেন করতেই হবে, কারণ সমাজ বলে কথা। তারপরে যখন বাবা মা বাধ্য হয়ে তড়িঘড়ি করে চেষ্টা চরিত্র করে কষ্টে শিষ্টে মেয়ের বিয়ে দেন, তারপরে সেই সংসারে মানে বিয়ের পর শ্বশুরবাড়ির সংসারে নিজেকে টিকিয়ে রাখাটা যেন ভীষণভাবে কাঙ্ক্ষিত হয়ে পড়ে। মানে তুমি যে একটা পরিবেশ ছেড়ে এসছো, সেটা তোমাকে ভুলে যেতে হবে। তুমি সেই পরিবেশে তোমার যে পুরনো অভ্যাসগুলো ছিল, সেগুলো তোমাকে ভুলে যেতে হবে। তুমি ওই পরিবারে কিভাবে চলতে, কিভাবে কথা বলতে, কিভাবে নিজের অবসর সময়টুকু কাটাতে, এগুলোও তোমাকে ভুলে যেতে হবে। কারণ তুমি একটা নতুন পরিবেশে এসে পড়েছো। সেই পরিবেশটাকে আমরা জানি মানিয়ে নিতে হয়, কিন্তু কিছু লোক বা কিছু সেই জাতীয় লোক, সব লোকের কথা বলাটা এখানে উচিত হবে না, সেই জাতীয় লোক ধরেই নেয় যে বিয়ের প্রথম দিন থেকেই সেটা যেন হ্যাবিচুয়েট হয়ে যাবে। মানে তুমি নিজেকে নতুন ভাববে না, তুমি আগে থেকেই নিজেকে সব জানতা ভাববে। মানে তুমি জানোই তোমাকে কি করতে হবে, কি বলতে হবে, কিভাবে চলতে হবে, বেশি কথা না বলে কথা শুনতে হবে। তারপর থাকে অনেক সংসারের অনেক রকম সমস্যা থাকে, মানে সেটাকে তোমার অ্যাডাপ্ট করে নিতে হবে, তোমার নিজস্ব সত্তাটাকে বিসর্জন দিয়ে দিতে হবে, কারণ তুমি সেই বাড়ির গৃহবধূ। যদি তুমি সার্ভিস করো, এখন তো সার্ভিস একদম কাজকর্ম যে বউ করে তার মূল্য আলাদা, নিশ্চয়ই সেটা অ্যাকসেপ্টেবল হয়, কারণ টাকা একটা বড় ম্যাটার। চাকরি করো, কোনো ক্ষতি নেই, হ্যাঁ, সেই ব্যাপারে শ্বশুরবাড়ির পারমিশন এখন ইজিলি পাওয়া যায়। কিন্তু অফিস যাওয়ার আগে তুমি তোমার সংসারের যতটুক মানে তোমার নির্ধারিত কাজ তোমাকে করে যেতে হবে। তারপর তুমি বাইরে বেরিয়ে তোমার অফিসিয়াল জব সামলানোর পর যখন তুমি শ্রান্ত ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসবে, তখনও তোমাকে তোমার নির্ধারিত কাজ তোমাকে করতে হবে। কারণ ওই যে সময়টুকু তুমি ছিলে না, সেই সময়টুকু তোমার শাশুড়ি মা বা যদি অবিবাহিত ননদ বাড়িতে থাকে, তাহলে সেই কাজটা সেই সময় তারা করেছে। কাজেই তুমি চলে এলে, তখন তাদের বিশ্রামের সময় শুরু হয়। কাজেই তখন তুমি আবার বাড়িতেও তোমার কাজটা করবে। তাহলে শুরু হয়ে গেল তোমার সকাল থেকে রাতের ডিনার অবধি তোমার সাংসারিক অফিসিয়াল সমস্ত কাজ দিয়ে তুমি কিন্তু তোমার জন্য কোনো সময় করে উঠতে পারলে না। এরপরে রাতের দিকে তোমার যে প্রাইভেট টাইম, সেই সময়টুকুও কিন্তু তোমাকে তোমার হাজব্যান্ড বা বরের মনোরঞ্জনে সময় কাটাতে হয়। মানে তার সঙ্গে কথা বলতে হয়, তার প্রয়োজন অপ্রয়োজন নিয়ে প্রশ্ন তুলতে হয়, বা তার শখ মেটাতে হয়, তার পছন্দসই কথাবার্তা বলে তার অফিসিয়াল জবে সারাদিন সে কীভাবে কাটিয়েছে, কোনো অসুবিধা হয়েছে কি হয়নি, সেইগুলো তোমার জিজ্ঞাসা করা, সেগুলো তোমার কাজের মধ্যেই পড়ে, মানে তোমার ডিউটির মধ্যেই পড়ে। তুমি কখনোই নিজেকে শ্রান্ত ক্লান্ত বলতে পারবে না। তুমি না দেরি করে তাড়াতাড়ি ঘুমোতে যেতে পারবে, না দেরি করে ঘুম থেকে উঠতে পারবে। বুঝতে পারছো? তাহলে একটা মেয়ের জীবন কোথায় গিয়ে তোমার সাংঘাতিক একটা পরিস্থিতিতে আমি বলবো জেল যাপনের মতো হয়ে দাঁড়ায়। আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত মতামত, বোধহয় মেয়েদের সুখের সময়টা তার বাপের বাড়িতেই কাটে। বেশিরভাগ মেয়ের, আমি সব মেয়ের বলিনি, বেশিরভাগ মেয়ের সুখের বা স্বাধীনতার বা মানে শান্তির সময়টা তার বিয়ের আগের পূর্ব মুহূর্ত অবধিই চলে। বিয়ের যে শুরু হলো, বিয়ের বৈবাহিক জীবনটা যে তোমার শুরু হলো, সেটা পুরোটাই তোমার জেলখানার জীবন শুরু হলো। এবং তুমি যতই ভাবো এখান থেকে বেরোতে পারবে, এখান থেকে কোনো না কোনো দিন মুক্তি পাবে, বা কোনো না কোনো সময় তুমি তোমার সময়টাকে ফেরত পাবে, অ্যাকচুয়ালি হয় না, কিন্তু কোনো সময়ই হয় না। প্রথম দিকে যে স্ট্রাগলটা থাকে, পরের দিকে সেই স্ট্রাগলটা থাকে না।
কিন্তু বলে না একটা বেড়া জাল, তুমি দিনের পর দিন সেই বেড়া জালে আষ্টে পিষ্টে বাধ্যেই থাকো, সেখান থেকে তোমার মুক্তি নেই। তোমার হাতে নিজের হাতে সংসার চলে আসুক না কেন, তুমি নিজের নিয়মে সংসারের নিয়মকানুন বানাও না কেন, তোমার কথা শুনে সংসারে প্রতিটা মানুষ চলুক না কেন, তোমার কিন্তু মুক্তি নেই। কারণ তোমাকে কাজ করে যেতেই হবে, তোমার ছুটিই নেই। আর তুমি যদি এগুলোর থেকে ছুটি চাও, বিদ্রোহ ঘোষণা করো, তখন তোমার চরিত্র নিয়ে, তোমার স্বভাব নিয়ে, তোমার বাবা মার শিক্ষা নিয়ে সমস্ত সমাজ প্রশ্ন করার জন্য তোমার সামনে পিছনে যেখানে পাবে জায়গা সেখানে দাঁড়িয়ে পড়বে এবং তোমাকে বিদ্ধে থাকবে। কারণ তুমি তোমার নর্মাল ডিউটি করতে চাওনি, এটাই তোমার কাজ। তুমি নিয়মের বাইরে যেতে চেয়েছো, এটা তো হতে দেওয়া যায় না। এটা তো সমাজের মধ্যে আমরা আবদ্ধ জীব, মানুষ মাত্রই তো জীব, জড় তো নই। প্রাণ তো আমাদের আছে, রক্তক্ষরণ আমাদের হৃদয়েও হয়, কিন্তু বাইরে থেকে লোক দেখতে পায় না। মুখে হাসি নিয়ে আমরা প্রতিটা মুহূর্ত কাটাই, প্রতিটা মানুষ, এভরি ওয়ান। যারা হাসে, যারা কাঁদে তাদের ছেড়েই দাও, তাদের তো সবাই বোঝে যে দুঃখে আছে। যারা হাসে তাদেরও জীবনে কিছু না কিছু, কোনো না কোনো জায়গায় দুঃখ বা কিছু তো আমি সবসময়ই থাকে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম, জানি না কোন জায়গা থেকে বললাম বা কেন আমার এগুলো বলতে ইচ্ছা হলো। বিশ্বাস করো, আজকে টিনার ব্লগিং দেখে আমার মনে হলো, বিশেষ করে ওর ব্লগিং তো ঠিক আছে, কমেন্টস বক্স যখন আমি দেখি তখন ভাবি, এরা কি কিছুই দেখে না, এরা কি কিছুই বোঝে না যে মেয়েটাকে বিয়ের আগে বলছি, শ্বশুরবাড়িতে যখন ছিল সবাই বলছে তখন ভালো লাগতো, এখন ভালো লাগে না। কি করে ভালো লাগবে? তোমরাই তো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছ। সেই মেয়েটা সেই সময়ে নিশ্চিন্তে না থাকুক, শান্তিতে না থাকুক, অশান্তিতে ছিল না, কারণ তার সাথে তার সন্তান ছিল। আজকে সে একটা নিশ্চিন্ত জায়গায় আছে, কিন্তু মনে তার অশান্তি, কারণ তার কাছে সন্তানটা নেই। তোমরাই তো তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমাদের মুখ দিয়েই শোনাচ্ছ, শুধু বুঝতে পারছো না যে আমরা যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নের উত্তর তো আমরা জানি, কিন্তু আমরা মানছি না। কেউ বলছো তুমি ন্যাকামি করে কথা বলো, আগের মতো করে কথা বলো না, বাচ্চা করে কথা বলো। তোমরা বোঝো না যে ওর মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে। ও যে বয়সটা ওর বাৎসল্য কাটাতে পারতো ওর বাবা মার সঙ্গে, সেই সময় ও সংসারের একটা কঠিন বাস্তবে পড়ে গেছিলো, যেখানে ওর এই মনের স্বাদ, বাবা মার সঙ্গে যে একটা বাৎসল্য, সেটাও করতে পারিনি। সেই জায়গাটা ওর খামতি রয়ে গেছে। তাই আজকে যখন বাবা ওর জন্য কিছু আহ্লাদ করে আনে, মা ওর সঙ্গে হাসি ঠাট্টা আদর আপ্যায়ন করে, বা বাড়ির লোক ওর খেয়াল রাখে, তখন ও সেই ছোটোবেলার বাচ্চার অবস্থার মধ্যে নিজেকে নিয়ে যায়। কারণ ও বাড়িতে ওর বৌদির পর সবার থেকে ছোট, কারণ ও আহ্লাদ পায় ওখানে, তাই ও নিজেকে ওখানে আদো স্বরে কথা বলে। সেটা ওর দোষ নয়, ওটা ওর আহ্লাদ থেকে মুখ থেকে বেরোয়, না আমাদের শোনায়, না তোমাদের অ্যাক্টিং করে দেখায়। হ্যাঁ, অবশ্য করে, যেটা করে সেটা দুঃখ চাপা দেওয়ার জন্যই করে, কিছু ভোলার জন্য করে, দুঃখ চাপা দেওয়ার জন্য করে। এই যে বলো তোমাকে বিশ্রীভাবে ফোলা লাগছে, তোমাকে এরকম লাগছে, তোমাকে সেরকম লাগছে, তুমি ডাক্তার দেখাও না, তুমি অমুক দেখাও না, কী করে দেখাবে রে ভাই? যার মনে শান্তি নেই, যার মনে কোনো কি বলবো, দুঃখের শেষ নেই, সে নিজের জন্য সময় স্পেন্ড করবে। সে সময়টুকু ওর মনে হয় যদি এই সময়টা আমি আমার অন্য কাজে লাগাতে পারি, যেখান দিয়ে আমার মনের শান্তিটা পার্মানেন্ট আসবে। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সেই বিষয়ে ও নিজেকে ইনভলভ করে রেখেছে, তাই ও ডাক্তার বদ্যি এগুলোর মধ্যে যাবে কি যাবে না মানে সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু আজকের ব্লগিংয়ে বললো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আগামীকাল সম্ভবত, মানে ব্লগিংয়ে বললো, তার মানে আজকে দেখাতে যাওয়ার কথা। যাই হোক, রোগ যখন হয়েছে তার চিকিৎসাও হবে, শুধু সময়ের অপেক্ষা। সব জিনিসই সময় ছাড়া কিছু হয় না। আমি তো মনে করি কোনো ঘটনাই যখন যে ঘটার বা মীমাংসা হওয়ার সময় আসবে, মানে সঠিক সময়, সেই সময়টা ছাড়া কোনো কাজই হয় না। হ্যাঁ, সে যে কাজই হোক, কাজে সেই সময়টা আমাদের অপেক্ষা করতেই হবে, ধৈর্য ধরতেই হবে। আর এই যে সবাই একটা পালা ধরে নেগেটিভ কমেন্টস করার একটা তোমরা সিদ্ধান্ত নিয়েছো, এতে কি করছো জানো? কাউকে ভেঙে ফেলতে পারবে না, কারণ নেগেটিভ কমেন্টস করে কাউকে ভাঙা সম্ভব নয়। কারণ ইগনোরেন্স পাওয়ারটা অনেক বেশি টিনার মধ্যে, স্ট্রং মেন্টালিটি প্রবল। এতে ওর টেনাসিটিটা অনেকটাই বেড়ে যাচ্ছে, তারপর জেদ বেড়ে যাচ্ছে, আরও নিজেকে ও স্ট্রং করতে পারছে। ভালো হচ্ছে একদিকে, কারণ বেশি পজিটিভ কমেন্টস বা ভালো কমেন্টস আসলে মানুষ দুর্বল হয়ে পড়ে। কারণ এগেনস্টে নেগেটিভ কমেন্টস আসলে মানুষের লড়াই করার ক্ষমতাটা বাড়ে, কমে না। ভালো করছো, একদিকে ভালো করছো, আবার একদিকে নিজেরাই নিজেদের প্রকৃতি, নিজেদের কি বলবো, সব মহিলাই তো ওখানে কমেন্টস করো, নিজেরাই নিজেদের জাতকে নিচেতে টেনে নামাচ্ছ। আমি তো এটাই বলবো, কারণ মেয়ে হয়ে একটা মেয়ের কষ্টটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিসের জন্য মেয়ে হয়ে জন্মেছি?
হ্যাঁ, আজকে ম্যান্ডি এত বড় নোংরামি করেও তার পাশে দেখো প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তার সঙ্গে আবার অনেকে এটা বাজে কথা বলা হয়ে যাবে আমার, প্রচুর লোক ওর বিরোধিতাও করছে। কারণ যারা অ্যাকচুয়ালি নোংরামিটা নোংরামি বলেই ধরে নেয়, অ্যাকচুয়াল নোংরামিটা যারা দেখেছে তারা কোনোদিনও ম্যান্ডিকে সাপোর্ট করতে পারবে না। কিন্তু টিনার ক্ষেত্রে তোমরা কোন নোংরামিটা দেখতে পেয়েছো সত্যি করে বলো তো? যা কিছু গল্প রটনা হয়েছিল সেগুলো তো কেউ ভিডিও করে আমাদের দেখায়নি। হ্যাঁ, শুধু বলবে যে টিনা বলেছিল। আরে বলে তো মানুষ অনেক কিছুই, কানে তো শুনি আমরা অনেক কিছুই, কিন্তু আসলে কি আমরা দেখতে পাই? এই যে টন্দীপের এত বড় একটা কেওয়াস চারপাশে ছড়ালো আসানসোলের ঘটনায়, সেই ব্যাপারে টন্দীপের মুখ দিয়ে একটা কোনো কথা তোমরা শুনতে পেয়েছো? কোনো কথা, কোনো উচ্চারণ কিন্তু ও করেনি। কিন্তু ওর পক্ষের দিদিরা কিন্তু এই ঘটনার সত্যতার মেনে নিয়েছে এবং তারা বলেছে এটা টন্দীপের একটা ভুল ছিল। এবং অনেকেই বলেছে আবার খুব বাহবা দিয়ে, একটা কেন, 10টা কেন, 20টা মেয়ে দেখে তারপর টন্দীপ সিদ্ধান্ত নেবে পরবর্তীকালে কাকে সে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে। অর্থাৎ এই যে দেখা করতে যাওয়া, এই যে চ্যাটিং, এই যে অনলাইন বন্ধুত্ব, এটা তুমি করতেই পারো, এতে তোমার কিন্তু কোনো দোষ নেই। যখন তুমি কিন্তু ডিভোর্স তখনও নাওনি, মানে টন্দীপকে তখন ডিভোর্সই বলা যায় না। বউ বাড়ি থেকে চলে গেছে, বা বউকে কি মানে কী দোষে দোষী করা হয়েছে সেটা তো তোমরা সবাই জানো, তবুও আমি এটা উত্থাপন করছি। কিন্তু তোমার কিন্তু বউ আছে এখন, আমাদের কথা অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী ডিভোর্স হয়ে যায়নি। কারণ তুমি তার সন্তানকে তোমার সন্তান হিসেবে এখনও তোমার কাছে রেখেছো। তার মানে তার প্রতি বা সন্তানের প্রতি বা তোমার না ভেঙে যাওয়া এখন অবধি সংসারটার প্রতি তোমার দায়িত্ব আছে। তবু তুমি সেই সম্পর্কটার থেকে বেরিয়ে গিয়ে আরেকটা নতুন সম্পর্কে যাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য দেখা করতে গেছিলে। এবং সেই সম্বন্ধে অনেক কিছু অন্তরঙ্গতা আমাদের চোখের সামনে, কানের সামনে চলে এসছে। এবং সেই নিয়ে যে বিশাল একটা লাইফ, একটা কেওয়াস হয়েছিল আমরা মোটামুটি সবাই জানি। তাহলে সেটাকে এত বড় করে দেখা হচ্ছে না বা সেটা নিয়ে এত আলোচনা করা হচ্ছে না। অথচ তোমরা দেখো টিনার ক্ষেত্রে একটা চ্যাট, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, তাও কিনা তার স্বামীর অবহেলার কারণে যে মেয়েটা ভুলবশত করে ফেলেছে এবং সে তার ভুলটা স্বীকার করেছে, তবু তাকে প্ল্যান করে ফন্দি করে তার শ্বশুরবাড়ি থেকে কীভাবে তাড়িয়ে দেওয়া হলো এবং সেটাকে একটা পরকীয়ার ধাপ্পা মারা হলো, ট্যাগ লাগানো হলো এবং তাকে নোংরা প্রমাণিত করার জন্য কত কত কৌশল নেওয়া হলো এবং তার মধ্যেও দুঃখী ভাব করে তাকে ফেরত নিয়ে আসার জন্য নাটক করা হলো। কিন্তু আসল জায়গায় সেই নাটকটা নাটকই বোঝা গেছিলো, তাই সে ফেরত আসাটা আর হয়নি। তার পরিবর্তে যা যা হয়েছে আমরা প্রতিটা ব্যক্তি ওয়াইটিতে বসে প্রতিদিন দেখেছি এবং সেগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, কালচার করেছি, আলাপ করেছি, আলোচনা করেছি। কিন্তু একই দোষ যখন একই দম্পতি দুজনে আলাদা আলাদা টাইম করে থাকে, তাহলে একজনকে বেশি দোষী আরেকজনকে কম দোষী হয় কি করে দেওয়া? সেই দোষের জন্য সন্তানের চাহিদা কি করে তার স্ত্রীর কাছে না থেকে স্বামীর কাছে থেকে যায়? কেন সেই স্ত্রীকে বা মাকে তার সন্তানের সঙ্গে কন্ট্যাক্ট করতে দেওয়া হয় না? কেন সেই পারমিশনটা সে পাবে না? এইগুলোর জন্যই তো লড়াই, এটার জন্যই তো লড়ছে একটা মেয়ে বা একটা মা বা একটা মহিলা হিসেবেও বলা যায়। স্ত্রী আমি বলবো না, কারণ যে স্বামী তার স্ত্রীর সম্মানই রক্ষা করতে পারে না, মর্যাদাই রক্ষা করতে পারে না, তখন সে তার স্ত্রীকে রাখার বা নেওয়ার বা তার সাথে থাকার সে অধিকারটা হারায় এবং সে আর তার বাচ্চার মাকে স্ত্রী বলারও অধিকার রাখে না, ফেলা থুতু, তাই না? যাই হোক, পরবর্তীকালে ভবিষ্যতেই আমাদের বলে দেবে যে কি হচ্ছে বা কি হবে বা কি হতে পারে বা কি হলে সবার জন্য ভালো। তবে এটুকু আমি মনে করি, এটা আমি অনেক ভিডিওতে বলেছি যে যেটা হবে ভালো হবে, মানে সবার যেটা ভালো হয় এখন অবধি আমি আমার এত বয়স অবধি দেখেছি সেটাই হলেই ভালো হয়, মানে ভালোর জন্যই সেই ঘটনাগুলো ঘটে। আপাত দৃষ্টিতে সেটাকে খারাপ মনে হলেও ভালো হবে বলেই সেই ঘটনাগুলো তৈরি হয়। হ্যাঁ, হতে পারে এই যে টিনার সংসারটা ভেঙে গেল বা এই যে গণ্ডগোলটা হলো কোনো কিছু ভালোর জন্যই হয়েছে। হয়তো টিনার লাইফে অনেক কিছু ভালো হবে, হতে পারে টন্দীপের লাইফেও ভালো হবে, সবার ভালো হবে, বাচ্চাটারও হয়তো ভালো হবে, কে বলতে পারে? ভবিষ্যৎ বলবে গো, সবই ভবিষ্যৎ বলে দেবে আমাদের। কাজেই যারা এইসব কমেন্টস করো না, তারা যে কতটা মিন মাইন্ডেড এটা আমাদের আর জানতে বাকি নেই। তাই ওইসব কমেন্টস দেখি আর হাসি পায়। হ্যাঁ, কিছুটা কষ্টও লাগে, ওই মেয়েটার কথা ভেবে লাগে। তার জন্যই এই ভিডিওর শুরুতে কিছু কথা আমি তোমাদের বললাম যে বিয়েটা বড় সাংঘাতিক জিনিস ভাই, খুব ভেবে চিনতে ডিসিশান নাও। প্রতিটা মেয়েকে বলবো, যারা বিয়ের স্বপ্ন দেখো ছোটো থেকে যে বিয়ে করলে হেন হয়, বিয়ে করলে তেন হয়, আমাদের সময় তো আমরা ভাবতাম সুন্দর সুন্দর সাজা যায়, ওই বাচ্চা বাচ্চা ভাব আর কি। বিয়ে হলে সুন্দর সুন্দর রঙিন রঙিন শাড়ি পরা যায়, কাচের চুড়ি পরা যায়, ঘুরতে যাওয়া যায়, বেড়াতে যাওয়া যায়, হাস্যকর না?
যখন আমার বিয়ে হয়েছিল আমি বুঝেছিলাম। তা বলে আমি খারাপ আছি বলছি না, কিন্তু ওই যে বললাম, তুমি যেটা ভাববে সেটা তুমি পাবে না, আর তুমি যেটা ভাববে না সেটাকেই তোমায় মানিয়ে নিতে হবে। এটাই তোমার ভবিতব্য। এটা বলে কিছু লাভ নেই, কারণ মানুষ বলে না পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, এটা ওটার থেকেই এসছে। কাজেই আমরা যদি নিজেদের মানুষ বলে দাবি করি, আমাদের মানিয়ে নিতে হবে। আর যদি সেই পরিবেশটা আমাদের অসহ্য হয়, আমাদের পরিবেশটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ যেখানে পারলাম না, থাকলাম না, অন্য জায়গায় গিয়ে থাকতে হবে। আরে থাকতে তো হবে, বাঁচতে তো হবে। মরাটা তো সলিউশন নয়। মরলে তো আমি অন্য লোককে শান্তি দিয়ে যাবো। নিজের শান্তি পাবো কিনা আমি জানি না, তবে কিছু লোককে আমি শান্তি দিয়ে যাবো। কাজে আমি সেটা মোটেও করবো না। আমি সবাইকে বলছি, আমার কথা নয় এটা। এই যে অনেকে করে না, আমি কিছুদিন আগে একটা মেয়েকে দেখলাম যে মানসিক বিষাদগ্রস্ত, সম্ভবত বাংলাদেশের রাজশাহী, মেয়েটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার, রেমি নাকি সামথিং, মেয়েটা সুইসাইড করলো। আমি সত্যিই বলবো যে সেও একটা ছোটো বাচ্চা রেখে সুইসাইড করলো। এই যে ভুল পদক্ষেপ, এগুলো হচ্ছে দুর্বলতার পরিচয়। মানে নিজেকে সরিয়ে নেওয়া মানে হচ্ছে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওয়া আর কিছু লোককে জিতিয়ে দেওয়া। হয়তো বা আমি শেষ অবধি আমি জিততাম, আমি কেন সেই মানে সুযোগটা হারাবো বলো তো? শেষটা আমার দেখতে হবে। লাস্ট পয়েন্টে গিয়ে অনেক কিছু দেখো না তোমরা, ওই রেসগুলো দৌড়ানোর লাস্ট উইনিং পয়েন্টের কয়েক সেকেন্ড আগে হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স হয়ে যায়। যে সেকেন্ড ছিল সে হয়তো ফার্স্ট হয়ে যায়। হয়তো অনেকবার এগুলো আমাদের সামনে এসছে এবং এটা হয়। মানে কোনো সময়টাই ফালতু নয়। মানে কোনো সময় যে কোনো জিনিস পরিবর্তিত হয়ে যেতে পারে এরম চুটকিতে। যাই হোক, ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলতে চেষ্টা করলাম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই ভিডিও নিয়ে যদি কারোর কিছু প্রশ্ন জাগে মনে, অবশ্য করেই আমাকে করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। বাই, টাটা।